নমস্কার, বাকশ্রুতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সতীনাথ মুখোপাধ্যায় সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি। প্রতি শনিবার আমাদের চ্যানেলের কায়াহীনের কাহিনী অনুষ্ঠানে আপনারা শুনতে পাবেন রোমাঞ্চকর ভৌতিক গল্পের শিহরণ জাগানো নাটক। আজকের নিবেদন দেবযানী বসু কুমারের লেখা ছোট গল্প আরব সাগর তীরে অবলম্বনে শ্রুতিভাষ্য নাটক সর্বনাশা ভালোবাসা। রচনা, নির্দেশনা ও অরণির ভূমিকায় দেবাশিস পাল, নন্দিতা তিয়াস মজুমদার, ডক্টর শর্মা প্রসূন চট্টোপাধ্যায় এবং যুথিকার চরিত্র চিত্রণে স্বাগতা পাল। শুরু হচ্ছে সর্বনাশা ভালোবাসা। অধীর উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছি মুম্বাইয়ের এক প্রথম সারির নার্সিংহোম কৃষ্ণা কেয়ারটেকারের একতলার ওটির সামনে। 45 মিনিট হয়ে গেছে, নন্দিতাকে ভেতরে নিয়ে গেছে। আমি আকুল ভাবে প্রার্থনা জানাচ্ছি ঈশ্বরের কাছে, ঠাকুর ঠাকুর নন্দিতাকে দুর্ভাগ্যের হাত থেকে মুক্তি দাও, ঠাকুর মুক্তি দাও। ও তো কোনো অপরাধ করেনি, আমার পাপে তুমি নিরপরাধ নন্দিতাকে মহার সৌভাগ্য থেকে বঞ্চিত করো না। ওই তো ওটির সামনে লাল আলোটা নিভে গেল। তার মানে সেজার হয়ে গেছে। খবর আসবে এক্ষুনি খবর আসবে। ওই তো দরজা খুলে বেরিয়ে আসছেন ডক্টর শীতল শর্মা। ডক্টর নন্দিতা কেমন আছে বেবি? গম্ভীর মুখে উত্তর দিলেন ডক্টর শর্মা। আই এম এক্সট্রিমলি সরি মিস্টার সেনগুপ্ত, এবারেও শেষ রক্ষা হলো না। বাঁচাতে পারলাম না আপনাদের বেবিকে। আমার মেডিকেল লাইফে এমন ক্রিটিক্যাল কেস আমি এর আগে পাইনি। কেন হচ্ছে, কিভাবে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। অথচ রিপোর্ট অফ এভরি ক্লিনিক্যাল টেস্ট ইজ সো নর্মাল। আমি হাহাকার করে উঠলাম। ডক্টর এবারেও আমি কিভাবে কোন মুখ নিয়ে দাঁড়াবো নন্দিতার সামনে? গতকাল নার্সিং হোমে অ্যাডমিশন নেবার জন্য যখন বাড়ি থেকে বেরোচ্ছি, নন্দিতার প্রচন্ড টেনশনে ঠান্ডা হয়ে যাওয়া হাত দুটো দিয়ে আমাকে আঁকড়ে ধরেছিল, বলেছিল, হ্যাঁ গো, সবকিছু তো নর্মাল, এত ওষুধ খাচ্ছি, এবার আমার কোল জুড়ে সে আসবে বলো? এবার নিশ্চয়ই আমরা দুজন খালি হাতে বাড়ি ফিরবো না। আমি বলেছিলাম, না দিতা, এবার ঠিক আমরা তিনজন হব। তুই দেখো, হাসিতে খুশিতে ঝলমল করে উঠবে আমাদের ছোট্ট সংসারটা। ভয় পেও না দিতা। সবচেয়ে আমারও মিথ্যে হয়ে গেল ডক্টর শর্মা, সবচেয়ে মিথ্যে হয়ে গেল। সহানুভূতিপূর্ণ গলায় ডাক্তার বললেন, I feel your agony, Mr. Sengupta. I entirely understand your solitary situation. But we are also equally helpless. প্রত্যেকবারই মিসেস সেনগুপ্ত জন্ম দিচ্ছেন মৃত শিশুর। কোনো এক অজ্ঞাত কারণে ঠিক 5 মাসের পর ফেটাসের শারীরিক গঠন স্তব্ধ হয়ে যায়। It's a most rare medical case. 5 জন এক্সপিরিয়েন্সড ডক্টরের বোর্ড বসিয়েও আমরা কিনারা করতে পারিনি। নন্দিতার জ্ঞান ফেরার পর ম্লান মুখে গিয়ে দাঁড়ালাম ওর সামনে। আমাকে দেখে হাহাকার করে উঠল নন্দিতা। হলো না অরণি, হলো না,
এবারেও আমার মা হওয়া হলো না। সারাটা জীবন এই অপূর্ণতার যন্ত্রণা আমাকে বয়ে বেড়াতে হবে অরুণী, বয়ে বেড়াতে হবে। আমি নিরুত্তর। সান্ত্বনা দেওয়ার ভাষাও আমার হারিয়ে গেছে। কি করে বলবো আমি নন্দিতাকে? প্রতিবার নন্দিতার ডেলিভারির দিন আমি তাকে দেখতে পাই, শুনতে পাই তার প্রতিহিংসায় জ্বলে ওঠা কণ্ঠস্বর। আমার সন্তানকে তুমি পৃথিবীর আলো দেখতে দাওনি, তুমিও কোনোদিন বাবা ডাক শুনতে পাবে না। অনুতাপের আগুনে আমরণ জ্বলে পুড়ে মরবে। তোমার শান্তি নেই অরুণী, তোমার শান্তি নেই, তোমার মুক্তি নেই। আমি আর পারছি না, ক্ষমা করো জ্যোতিকা, ক্ষমা করো আমাকে। জ্যোতিকা, আবার চূড়ান্ত পাপ বোধের উৎসের নাম, কামনা মুদির এক উত্তাল স্বপ্নের নাম, বাঁধ ভাঙা এক দুরন্ত আবেগের নাম জ্যোতিকা। 5টা বছর আগের ঘটনা, সমস্ত কিছু যেন ছবির মতো আমার চোখের সামনে ভেসে উঠছে। সবকিছু সকাল থেকে সেদিন আকাশটা ছিল মেঘলা। রাত 8টা নাগাদ শুরু হলো তুমুল বৃষ্টি। মনে হচ্ছে এক আকাশ জল যেন কেউ উপর করে দিয়েছে এই গোটা মুম্বাই শহরটার উপরে। এক মাল্টিন্যাশনাল কোম্পানির সিনিয়র এক্সিকিউটিভ আমি, বদলি হয়েছে কলকাতা থেকে মুম্বাই। অফিসার নতুন ব্রাঞ্চে এখানে এসে আমি জয়েন করেছি। স্ত্রী নন্দিতা কলকাতায় পড়ে আছে একা, সদ্য অন্তঃসত্ত্বা সে। 2 মাস চলছে, একেবারে বাসস্থানের ব্যবস্থা করে ওকে নিয়ে আসবো আমার কর্মস্থলে। এক কলিগের কাছে খবর পেয়ে অফিসের পর ফ্ল্যাটের খোঁজ করতে এসেছি জুহুর কাছে, চৌপাটি এলাকায়। প্রচন্ড বৃষ্টিতে বাড়ি দেখা তো হলোই না, তার মধ্যে এই বিপত্তি। প্রায় 2 ঘন্টা ধরে কাক ভেজা হয়ে আমি ঠায় দাঁড়িয়েছি একটা রংচটা বাড়ির দরজার সামনে। নাজেহাল অবস্থা আমার, কিভাবে ফিরবো জানি না। সমুদ্রের ঠান্ডা হাওয়ায় রীতিমতো শীত করছে, কাঁপছি ঠকঠক করে। শহরের যে হাল, তাতে ভোরের আলো ফুটার আগে হোটেলে ফেরার কোনো সম্ভাবনা নেই। ঠিক এমন সময় পরিত্রাতার রূপ ধরে বলা চলে আমার সামনে আবির্ভূত হলেন মধ্যবয়সী এক মহিলা। পরনে লাল রঙের ড্রেসিং গাউন। গৃহকর্ত্রী বন্ধ করতে এসেছেন বাড়ির দরজা। করিডোরের আলোটা জ্বলতেই বৃষ্টি ভেজা শরীরে যেন 440 ভোল্টের প্রচন্ড ঝাঁকুনি। খেপে উঠলাম আমি। জ্যোতিকা, আজ 8 বছর পর এক আশ্চর্য জাদুতে আমার প্রথম যৌবনের চরম শিহরণ জাগানো স্বপ্নের নারী আমার বাস্তবের মাটিতে মুখোমুখি এসে দাঁড়িয়েছে। যাদবপুর ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্সের বিএসসির 3টে বছরের সহপাঠিনী আমার। উচ্ছল আল্ট্রামডার্ন ডাকসাইটের সুন্দরী। মা মারা যাওয়ার পর মুম্বাই অতি ব্যস্ত ব্যবসায়ী বাবার আবাস ছেড়ে কলকাতায় এসেছে পড়াশুনো করার জন্য। রয়েছে এখানে এক মাসির বাড়িতে। দামি রোলস রয়েস চড়ে কলেজে আসত। রূপের সঙ্গে বৈভবের দুটি মিলিয়ে এমন একটা
এমন একটা অনতিক্রম্য বেষ্টনীর মধ্যে ও সুরক্ষিত করে রেখেছিল নিজেকে। ছাপোষা মধ্যবিত্ত পরিবারের অরণি সেনগুপ্তর সাধ্য ছিল না ওকে মুখ ফুটে মনের কথা বলার। শুধু তাকিয়ে থাকতাম অপলক। সেটা লক্ষ্য করে একদিন একান্তে বলেছিল জ্যোতিকা, কি এমন দেখো বলো তো আমাকে? অনেকদিন লক্ষ্য করেছি, ক্লাস নোটস লিখতে লিখতে কলম থামিয়ে চোরা দৃষ্টিতে দেখছো আমাকে। কিছু বলবে? প্রবল সংকোচে বলার সেদিন আমার হয়ে ওঠেনি। বন্ধুদের উৎসাহে সাহস সঞ্চয় করে ফাইনাল ইয়ারের শেষের দিকে সেদিন ভ্যালেন্টাইন্স ডে গোলাপ নিয়ে ইউনিভার্সিটি এসেছিলাম জ্যোতিকাকে দেব বলে, আর মেলে ধরবো আমার মনের কথা। কিন্তু জ্যোতিকা অনুপস্থিত। খোঁজ নিয়ে জেনেছিলাম হঠাৎই বাবার কাছে মুম্বই চলে গেছে বিশেষ কোনো কারণে, ফিরবে একেবারে এক্সাম দিতে। ফিরেছিল এক মাথা জল জলে সিঁদুর নিয়ে। এমন না বলা কথা আর বলা হয়ে ওঠেনি তাকে। সেই জ্যোতিকা আমাকে দেখে অবাক হয়েছে নিজেও। বলল, কি অদ্ভুত ঘটনা অরণি, কত বছর পর তুমি এখানে। এসো, ভেতরে এসো। আমি সংকোচ করছি দেখে মৃদু হেসে বলল, আমার বাড়ির কার্নিশের নিচেই যেহেতু তুমি আশ্রয় নিয়েছ, তাই নিয়ম মতো তুমি আমার অতিথি। এভাবে কাক ভেজা হয়ে সারা রাত দাঁড়িয়ে সমুদ্রের বাতাস খেলে নিমোনিয়া অবধারিত। ঘরে ঢোকার পর মেয়েদেরই একটা পাজামা, টি শার্ট আর শুকনো তোয়ালে আমার হাতে তুলে দিয়ে বলল, রীতিমতো কাঁপছো তুমি। পাশে ওয়াশরুম, গা মাথা মুছে জামা কাপড়টা বদলে নাও। উপায় নেই, একটা রাত মেয়েদের পোশাক পরেই তোমাকে কাটাতে হবে। এ বাড়িতে তো পুরুষ মানুষ কেউ থাকে না। সব সংকোচ বিসর্জন দিয়ে জ্যোতিকার কথা মতো চেঞ্জ করে এসে আমি বসলাম সোফায়। মৃদু হেসে জ্যোতিকা আমার দিকে তাকিয়ে বলল, খারাপ মানায়নি কিন্তু, একবার দেখে এসো আয়নাতে। আমি ততক্ষণ একটু কফি করে নিয়ে আসি। 2 মিনিট বসো প্লিজ, বেশিক্ষণ লাগবে না আমার। কফি খেতে খেতে আমার বর্তমান অবস্থার কথা আমি বললাম সবিস্তারে। জানালাম বাড়ি খুঁজতে গিয়ে আমার বেহাল অবস্থার কথা। তারপর কিছুটা সৌজন্যবশেই জানতে চাইলাম ও কেমন আছে। জ্যোতিকা বলল, আমার কথা অতি সামান্য অরণি। এটা আমার পৈতৃক বাড়ি। আমি বাবা মায়ের একমাত্র সন্তান। তাদের মৃত্যুর পর একাই থাকি এখানে। প্রেজেন্ট ম্যারিটাল স্টেটাস ডিভোর্সি। আমি কারণ জানতে চাইলে জ্যোতিকার উত্তর, কারুর সম্পর্কে অভিযোগ করতে গিয়ে আমার রুচিতে বাধে। অ্যারেঞ্জ ম্যারেজ। বাবার এক টেলিফোনেই হঠাৎ করে কলকাতা ছেড়ে এসে বসতে হলো বিয়ের পিঁড়িতে। কিন্তু 6 মাস যেতে না যেতেই বুঝলাম আমাদের মন, মানসিকতা, দৃষ্টিভঙ্গি কোনো কিছুই এক ছাদের নিচে একসঙ্গে থাকার উপযুক্ত নয়। শান্তিপূর্ণ মিউচুয়াল সেপারেশন। ছাড়ো এসব কথা। ইফ ইউ ডোন্ট মাইন্ড, উই মে হ্যাভ সাম হার্ড ড্রিঙ্কস নাও। অ্যাকচুয়ালি আমার প্রতি রাতেরই কোটা 2 পেগ হুইস্কি, তাতেই সাউন্ড স্লিপ হয়। একাকিত্বের যন্ত্রণাগুলো রাতের নির্জনতায় মনের উপর চেপে বসতে পারে না। অবশ্য তোমার যদি কোনো আপত্তি থাকে তাহলে। এতক্ষণের আলাপচারিতায় আমি অনেকটা সহজ হয়েছি। মৃদু হেসে বললাম, না, আমার কোনো আপত্তি নেই। তোমার মতো ডেইলি না হলেও উইকেন্ডে আমিও ড্রিঙ্কস নেই, কখনো ক্লাবে, কখনো বাড়িতে। তবে আমার কোটা কিন্তু 3, তোমার থেকে জাস্ট 1 পেগ বেশি। লঘুস্বরে জ্যোতিকা এবার বলল, ওকে ফাইন স্যার, নাও লেট আস স্টার্ট।
স্ন্যাক সহযোগে সুরাপানের সঙ্গে সঙ্গে চলতে লাগলো আমাদের আলাপচারিতা। 6 মাসের নিষ্ফলা বিবাহিত জীবনের পর যখন ফিরে এলাম বাবা মায়ের কাছে এই বাড়িতে, মনে হয়েছিল এখানেই বুঝি সব শেষ হয়ে গেল। তারপর বাবার অনুপ্রেরণাতেই নতুন করে বাঁচার চেষ্টা। মুম্বাইয়ের ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনে মাস্টার্স করলাম 30 বছর বয়সে। তারপরে টিচিং প্রফেশন, স্কুল, কলিগ সার্কেল, কিছু পুরনো বান্ধবী, এই নিয়ে বেশ আছি। নতুন করে কিছু ভাবতে ইচ্ছে করে না? বিয়ে না অরুণী, তুমি পুরুষ মানুষ বুঝবে না। ডিভোর্সি বা বিধবা মহিলা সেকেন্ড হ্যান্ড পণ্যের মতো, অবহেলার সামগ্রী, করুণার পাত্র। তাছাড়া অভ্যস্ত জীবনের সীমারেখা ভেঙে আবার অচেনা মানুষ, অচেনা পরিবেশকে অ্যাডপ্ট করে নেওয়া মোস্ট কমপ্লিকেটেড। তার চেয়ে এই ভালো। একা লাগে না? কোনো অভাব বোধ তাড়িত করে না? সমুদ্রের উথাল পাতাল ঢেউয়ের শব্দ শুনতে শুনতে কখনো মনে হয় না অন্তরের সমস্ত অনুভূতিগুলো ভাগ করে নি অন্তরঙ্গ কোনো মানুষের সঙ্গে? কি হবে এই প্রশ্নের অনর্থক উত্তর দিয়ে? কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে? ছাই চাপা আগুনকে কেন জ্বালাচ্ছ অরুণী? থাক না। দুঃখের ভার ভাগ করে নিলে মনের বোঝা যে হালকা হয় জ্যোতিকা। হয় অরুণী, হয়। মেঘের গুরু গুরু গর্জনের পর যখন প্রচন্ড শব্দে বাজ পড়ে, তখন কেঁপে ওঠে বুকটা। ইচ্ছে করে কোনো সবল পুরুষের বলিষ্ঠ দুটো বাহু আমাকে শক্ত করে জড়িয়ে থাকুক। 40 বছরের রক্ত মাংসের শরীরটা তার অতৃপ্ত কামনা নিয়ে ছটফট করে শূন্য শয্যায়। ঢালি আর এক পেক দাও। তুমি মাঝে মাঝে কেঁপে উঠছো কেন অরুণী? শীত করছে তোমার? হ্যাঁ, আসলে প্রায় 2 ঘন্টা ভেজা শরীরে ছিলাম তো, তাই। এ কি, তোমার হাত যে বরফের মতো ঠান্ডা। হ্যাঁ জ্যোতি, ভেজা জামা কাপড় আর সমুদ্রের হাওয়া মিলেমিশে আমার ভেতরে কাঁপন ধরিয়েছে। এই দেখো, বাইরে আবার কি প্রচন্ড জোরে বৃষ্টি নামলো। উষ্ণতা পাওয়া যেমন সুখের, শীতার্থকে উষ্ণতায় ভরিয়ে তোলা হতো তেমন পরম পরিতৃপ্তির। জানি জ্যোতিকা, নিজেকে নিঃশেষে বিলিয়ে দিতে পারার মধ্যেই তো থাকে পরম পরিপূর্ণতা। নেবে অরুণী? অরুণী বলো। আমার বাসনা তপ্ত দেহের সব উষ্ণতাটুকু আজকের রাতের জন্য শুষে নেবে অরুণী, নেবে? তোমাকে ফিরিয়ে দেবার শক্তি আমার নেই জ্যোতি। সব সংস্কার অনুশাসনকে অস্বীকার করে আদম আর ইভের মতো, প্রথামুক্ত আদিম মানবীর মতো দুটো তৃষ্ণার্ত সত্তা একাকার হয়ে যা করনি। এসো অরুণী, অনাবৃত করো আমাকে। জ্যোতিকা, অনাবৃত করো আমাকে। তোমার উষ্ণতা ভরিয়ে দাও আমাকে, আরো জড়িয়ে ধরো জ্যোতি। জানি না কোন অদৃশ্য অপশক্তি সে রাতে দখল নিয়েছিল আমাদের দুজনের রিপুর ওপর। সমস্ত সংযম, চেতনা, নৈতিকতা অবলুপ্ত হয়ে গিয়েছিল কিছু মুহূর্তের জন্য। পরদিন সকালে নিজের চেনা বৃত্তে ফিরে আসার পর হঠাৎ দগ্ধ হয়েছি আমি। নন্দিতা বড় সরল ছেলে মানুষ। আমি তো ওকে চুকিয়েছি, নিজেকে বোঝানোর চেষ্টা করেছি আমি। হ্যাঁ, ভুল, আর ভুলটা তো ভুলই।
জ্যোতিকার জন্য একটা কোমল অনুভূতি, আবার মনের কোণে জন্ম নিলেও সঙ্গপানি সযত্নে তাকে ঠেকে রেখেছি গভীর অন্তরালে। এরপর কেটে গেছে প্রায় 2 মাস। অফিসের কাছে ভাড়া পেয়েছি 2 কামরার একটা ফ্ল্যাট। নন্দিতাকে নিয়ে এসেছি কলকাতা থেকে, নতুন আগন্তুকের আগমনের প্রতীক্ষায়। প্রহর গুনছি আমি আর সন্তান সম্ভবা নন্দিতা। এর মধ্যে একদিন অফিসের লাঞ্চ টাইমে বেজে উঠল আমার মোবাইল সেটটা। ফোনের প্রান্তে জ্যোতিকার গলা। হ্যালো অরুণী, অরুণী, ভাবিনি এক রাতের পরিচয়ের সূত্র টেনে কখনো ফোন করব তোমাকে। সবকিছু স্মৃতির ভাড়ারেই তুলে রেখেছিলাম জ্যোতিকা, কিন্তু আজ আমি সত্যি নিরুপায়। একবার আমার সঙ্গে দেখা করো প্লিজ, অ্যাজ সুন অ্যাজ পসিবল। খুব দরকার তোমাকে, খুব দরকার অরুণী। পারলে আজই সন্ধ্যা একবার এসো আমার বাড়িতে। অফিস শেষে নন্দিতাকে ফোন করে জানালাম আমার একটা জরুরি মিটিং পড়ে গেছে, ফিরতে রাত হবে। তারপর এক বুক উৎকণ্ঠা নিয়ে সন্ধ্যে 7টার মধ্যেই আমি পৌঁছে গেলাম জ্যোতিকার বাড়ি। গিয়ে যে শুনলাম তাতে মুহূর্তের মধ্যে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। জ্যোতিকা মা হতে চলেছে। এই অভাবিত পরিস্থিতির সমস্ত সমস্যার কথা জেনেও ও শেষ করে দিতে পারবে না নিজের গর্ভজাত সন্তানকে। তাকে পৃথিবীর আলো দেখানোর জন্য যে কোনো মূল্য দিতে প্রস্তুত জ্যোতিকা। গভীর আকুলতার সঙ্গেও আমাকে বললো, অরুণী, আমি সার্ভিস করি। ফিনান্সিয়ালি আই এম সেলফ ডিপেন্ডেন্ট। সিঙ্গেল মাদার হিসেবেই আমি বড় করে তুলবো আমার বাচ্চাকে। তবে তোমাকে আমার পাশে চাই। আমার মতো একাকিত্বের বিষাদ যেন ওকে গ্রাস না করে। I don't demand your legal paternity. সেটা সম্ভব নয় পরিস্থিতিগত কারণে। কিন্তু অরুণী, দিনে একবার সেই ছোট্ট শিশুটা যেন তার বাবাকে কাছে পায়। তুমুল বৃষ্টি ঝরা রাতে কখনো কখনো যেন সে বাবা মায়ের মাঝখানে পরম নিশ্চিন্তে ঘুমোতে পারে, বাবার হাত ধরে হাঁটতে পারে সুন্দর বিকেলে সমুদ্রের পার ধরে। আতঙ্কে মুখ দিয়ে কথা সরছিল না। আমি বললাম, জ্যোতিকা, আমি বিবাহিত, ঘরে আমার স্ত্রী আছে, সেও 3 মাসের সন্তান সম্ভবা। খুব ছাপোষা মানুষ আমি জ্যোতিকা। এই টানাপোড়েনের মধ্যে দিয়ে আমি চলতে পারবো না, কিছুতেই পারবো না। তাছাড়া সেদিন যা ঘটে গেছে তা তো নিতান্তই একটা অঘটন। জ্যোতিকা, প্লিজ গো ফর অ্যাবর্শন। কঠিন কণ্ঠে জ্যোতিকা বলল। অঘটন ঘটে গেলে তাকেই তখন ঘটনা বলে অরুণী। প্রাণ থাকতে আমি মেরে ফেলতে পারবো না আমার সন্তানকে। তোমাকে অনুনয় করেছিলাম অরুণী, 2 হাত পেতে ভিক্ষে চেয়েছিলাম তোমার কাছে, তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ। জ্যোতিকা, এবার আমি আমার দাবি আদায় করে নেব। কোনো কিছু আর গোপন থাকবে না তোমার স্ত্রীর কাছেও, থাকবে না। আমার সমস্ত শরীর যেন রক্ত শূন্য হয়ে গেছে, মাথা টলছে। কোনোভাবে আমি বললাম, আমাকে একটু সময় দাও জ্যোতিকা, আমার মনকে প্রস্তুত হতে দাও, আমার মনকে একটু প্রস্তুত হতে দাও। রাত্রে 2 জন পাশাপাশি শুয়ে আছি। নীল নাইট ল্যাম্প জ্বলছে ঘরে। আমার চোখে ঘুম নেই, অস্থির ভাবে বিছানার এপাশ ওপাশ করছি। নন্দিতা গলায় উদ্বেগ নিয়ে বলল, কি গো, ঘুমোচ্ছ না? শরীর খারাপ লাগছে না তো? না দিতা, শরীর আমার ঠিকই আছে। আসলে অফিসের এত ওয়ার্কলোড
এত টেরিফিক প্রেশার, আমাকে রাত থেকে একটা ঘুমের ওষুধ দেবে প্লিজ। নন্দিতা কোমল কণ্ঠে বলল, ঘুমের ওষুধ খেতে হবে না, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, দেখো ঠিক ঘুম এসে যাবে। এবার একটু ভালো লাগছে গো? লাগছে রিতা, লাগছে। তোমার কোমল হাতের ছোঁয়া কিছু মুহূর্তের জন্য হলেও আমাকে সব ফুলিয়ে দেয় রিতা, সব ফুলিয়ে দেয়। দিতা, বলো। দিতা, একটা কথার উত্তর দেবে অনেস্টলি? আচ্ছা আচ্ছা, যদি কখনো তুমি জানো পরিস্থিতির কারণে কিংবা নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে আমি কোনো চরম অন্যায় করেছি, তুমি আমাকে খুব ঘৃণা করবে, তাই না? এমন কথা কেন বলছো তুমি? বলো না, বলো না কিন্তু, বলো না, আমার ভীষণ জানতে ইচ্ছে করছে। অরুণী, আমি আমার সবটুকু দিয়ে তোমায় ভালোবাসি। আমি জানি আমার অরুণী জ্ঞান তো কখনো কোনো অন্যায় করতে পারে না। যদি কিছু করে ফেলে তবে সেটা অন্যায় নয়, ভুল। ভুল তো কখনো ক্ষমার অযোগ্য হতে পারে না অরুণী। এবার আমি তোমার কোলে শুয়ে নিশ্চিন্তে ঘুমোতে পারবো। আমাকে এমনিভাবে জড়িয়ে থাকো দিতা, জড়িয়ে রাখো। তোমার আশ্রয়ে আমি একটু শান্তিতে ঘুমবো। আমি স্থির করে ফেলেছি আমার কর্মপদ্ধতি, যত ঘৃণ্য যত অমানবিকই হোক না কেন, এছাড়া তো আমার সামনে আর অন্য কোনো পথ খোলা নেই। পরদিন অফিস ফেরত আবার গেলাম জ্যোতিকার বাড়ি। দুপুরে ফোনে জানিয়ে রেখেছিলাম আমার যাওয়ার কথা। আজ আমি একেবারে নতুন মানুষ। কালকের সমস্ত দ্বিধা, দ্বন্দ্ব, সংশয় আর নেতিবাচকতাকে যেন জীর্ণ বসনের মতো পরিত্যাগ করেছি আমি। ঘরে ঢুকে সোফায় বসে সহজ সুরে জ্যোতিকাকে বললাম, জ্যোতি, সেদিন সমস্ত বিষয়টা আমার কাছে এতটাই আকস্মিক আর অপ্রত্যাশিত ছিল যে আমি তোমাকে না বলেছিলাম। তারপর ফেরার পথে বারবার চোখে ভাসছিল তোমার ম্লান মুখটা। আমাকে ক্ষমা করে দাও জ্যোতি, আমাকে ক্ষমা করে দাও। আমার দিকে অপলক তাকিয়ে জ্যোতিকা খুব কোমল কণ্ঠে বলল, তুমি সত্যি বলছো অরুণী? হ্যাঁ জ্যোতিকা, আমি সত্যি বলছি আমার মনের কথা। আজীবন সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে তুমি পাশে থাকবে আমাদের সন্তানের। আমি ওকে কাছে টেনে নিয়ে বললাম, থাকবো জ্যোতি, থাকবো। শোনো না, নন্দিতাকে আমি বলে বেরিয়েছি অফিস ট্যুরে যাচ্ছি আজকে। সেদিনের মতো আজ সারা রাত আমরা কাটাবো একসঙ্গে। পানির গ্লাস নিয়ে দুজনে বসেছি পাশাপাশি। পরম নির্ভরতায় আমার কাঁধে মাথা রেখে আছে জ্যোতিকা। দূর থেকে ভেসে আসছে সমুদ্রের মৃদু গর্জন। তরল নেশা হচ্ছে ক্রমশ তীব্র থেকে তীব্রতর। গভীর আবেশে চোখ বুজে আছে জ্যোতিকা। আমি গাঢ় গলায় বললাম, জ্যোতি, বলো। খুব ইচ্ছে হচ্ছে যেন জীবনের এই নতুন মাকে একবার তোমার হাত ধরে নির্জন আরব সাগরের তীরে দাঁড়াই। হ্যাঁ জ্যোতি,
সমুদ্রকে সাক্ষী রেখে তোমাকে নিবিড় আলিঙ্গনে আবদ্ধ করে আমি আমি উচ্চারণ করি আমার নতুন অঙ্গীকারের কথা, আমার নতুন শপথ। যাবে? কি আশ্চর্য রোমান্টিক লাগছে তোমাকে। এমন ভাবেই যে তোমাকে আমি পেতে চেয়েছিলাম। যাবো অরণ্যি, যাবো। মাথাটা একটু ঘুরছে, আমাকে তুমি হাত ধরে নিয়ে চলো। চলো জ্যোতি, চলো। দুজনে ধীর পায়ে এসে দাঁড়ালাম সেই অভীষ্ট লক্ষ্যস্থলে। সমুদ্রের গর্জন এখন প্রবল থেকে প্রবলতর। উন্মত্ত অশান্ত ঢেউগুলো আছড়ে পড়ছে বেলা ভূমিতে। নির্জন সৈকতে অন্তরঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকা দুই মানবের শরীরকে সিক্ত করে দিচ্ছে সমুদ্রের ঢেউ। সাগরের শীতল নোনা জল আমাদের সারা শরীরকে ভিজিয়ে দিয়েছে। আবেশ মাখা স্বরে জ্যোতিকা বলল, আমার খুব শীত করছে, এবার ফিরে চলো। আমার বুকের মধ্যে তখন প্রচন্ড কান্নার দোলা পাকিয়ে উঠছে, হাহাকার করে উঠছে আমার সমস্ত অন্তরাত্মা। প্রাণপণ চেষ্টায় নিজেকে সামলে নিয়ে বললাম, আর যে ফেরার পথ নেই জ্যোতি। জড়ানো স্বরে জ্যোতিকা বলল, কি বলছো তুমি? আরেকবার বলো। আমার ঠিক মাথা কাজ করছে না। কাপা গলায় আমার মধ্যে থেকে যেন এক অচেনা দানব কথা বলে উঠল। কনকাঞ্জলির পর যে আর বিসর্জনের প্রতিমাকে ঘরে ফিরিয়ে নিয়ে যাওয়া যায় না জ্যোতি। হ্যাঁ, আমার বৈধ দাম্পত্যকে নিরাপত্তা দিতে আমার অবৈধ ভালোবাসার অঙ্কুরকে আমাকে তাই নিজের হাতে ভীষণ লাগছে অরণি, ভীষণ লাগছে। সেই অবাঞ্ছিত সন্তানই যে আজ তোমার মৃত্যুর কারণ হয়ে উঠেছে। ওকে ক্ষমা করো জ্যোতি, এছাড়া যে আমার আর অন্য কোনো পথ ছিল না। পৃথিবীর কোন খুনি বোধহয় এভাবে তার হত্যাকাণ্ডের সময় হাহাকার করে ওঠেনি। জ্যোতি, আর কোনো শব্দ নেই, মরে গেছে, আমাকে ছেড়ে চিরকালের জন্য চলে গেছে জ্যোতি। ভয়, আতঙ্ক, উৎকণ্ঠা আর এক বুক ভালোবাসা বিসর্জিত মৃত মূর্তির মতো সমুদ্রের স্রোতে ভাসতে মিলিয়ে যাচ্ছে আমার দৃষ্টিপথের বাইরে। পাগলের মতো সারা রাত পথে এলোমেলো ঘুরে বেরিয়ে অবিন্যস্ত চেহারায় সকালে বাড়ি ফিরলাম আমি। আমাকে দেখে উদ্বিগ্ন নন্দিতা বলল, এ কি অবস্থা হয়েছে তোমার অরণি?
কি দশা তোমার? তোমাকে তোমাকে দেখে আমার যে বড় ভয় করছে অরুণী। শান্ত গলায় আমি বললাম, তোমার কোনো ভয় নেই দিতা। আমার অফিসের সেই সমস্যার জটিল জটটা এবারে একেবারে খুলে গেছে। তুমি নিশ্চিন্ত থাকো। কিন্তু জানতাম না যে এই জট আমার গোটা জীবন জুড়ে জড়িয়ে আছে। পরপর চারবার অপূর্ণাঙ্গ মৃত শিশুর জন্ম দিল দিতা। আর প্রতিবারই ওর প্রসবের আগে এক রাশ ঘৃণার প্রতিহিংসা নিয়ে এসে দাঁড়ায় চ্যুতিকা। স্মরণ করিয়ে দেয় আমার বাবা হবার সমস্ত পথ সে বন্ধ করে দিয়েছে। দিন দিন কেমন যেন অপ্রকৃতিস্থ হয়ে যাচ্ছে নন্দিতা। কারণহীন প্রতিকারহীন এই নিদারুণ পরিণতির অবিরাম পুনরাবৃত্তি ও মেনে নিতে পারছে না। লাস্ট চেক আপের দিন ডক্টর শর্মা বললেন, প্লিজ ইউ ট্রাই ফর দ্য লাস্ট টাইম। একটা নতুন মেডিসিন সবে মাত্র বেরিয়েছে আমেরিকায়। ইটস ভেরি কস্টলি অ্যান্ড নট ইজিলি অ্যাভেলেবেল টিল নাও ইন ইন্ডিয়া। আমি আমার এক প্রবাসী ডাক্তার বন্ধুকে বলে রেখেছি, এনি হাউ হি উইল কালেক্ট ইট অ্যান্ড সেন্ড আস। কনসিভ করার পর 3 মাস একটা করে ইনজেক্ট করতে হবে। পঞ্চমবার গর্ভধারণ করলো নন্দিতা। ইউরিন টেস্ট পজিটিভ। ডক্টর শর্মার আন্ডারে ট্রিটমেন্ট চলছে ভেরি কেয়ারফুলি। ওর সব নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে চলেছে দিতা। দেখতে দেখতে কেটে গেল 4 মাস। এবার ভ্রূণ ধীরে ধীরে ধারণ করবে মানব শরীর। হঠাৎ মাঝরাতে কেমন একটা অজানা অস্বস্তিতে খুব ভেঙে গেল আমার। চোখ মেলে নাইট ল্যাম্পের মৃদু নীল আলোয় দেখি আমার মাথার সামনে দাঁড়িয়ে আছে জ্যোতিকা। সেদিন সাগর গর্ভে যেভাবে যে পোশাকে আমি বিসর্জন দিয়েছিলাম, 5 বছর আগে বিসর্জন দিয়েছিলাম জ্যোতিকাকে, যেভাবে অবিকাল সেই মূর্তি, চোখে মুখে নিদারুণ জিজ্ঞাসা, নিষ্ঠুর অভিব্যক্তি, মুখে কোনো কথা নেই, শুধু হার হিম করে দিয়ে একবার উচ্চারিত হলো আমার নাম। অরুণী। আমি আত্মকণ্ঠে বলে উঠলাম, আমি জানি জ্যোতি, আমি বুঝতে পারছি আমার 5ম সন্তানের মৃত্যুর পরোয়ানা নিয়ে এসেছো তুমি। আমাকে তুমি যা শাস্তি দেবে দাও, শুধু নন্দিতাকে এভাবে তিল তিল করে শেষ করে দিও না জ্যোতি। ও তো কোনো দোষ করেনি। বলো কি শাস্তি তুমি আমাকে দিতে চাও? সেদিন আরব সাগরের তীরে যখন নিশ্চিন্তে আমি তোমার কণ্ঠলগ্না হয়েছিলাম, সেদিনও তো আমার শাস্তি বিধান তুমিই করেছিলে অরুণী। আজ তোমার নিজের শাস্তিও তুমি বেছে নাও। বেশ, তাই হবে। নিজের মনের সঙ্গে যুদ্ধ করে করে আজ আমি বড় ক্লান্ত। আমাকে তুমি 3টে দিন সময় দাও জ্যোতিকা, 3টে দিন। বেশ, তাই হবে। একবার ভেবেছিলাম কোলাবা পুলিশ স্টেশনে গিয়ে সারেন্ডার করি, কিন্তু না, তাতে নন্দিতা তো সমস্ত সত্যি জেনে যাবে। ওর ঘৃণা ভরা দৃষ্টি আমি কিছুতেই সহ্য করতে পারবো না, কিছুতেই। তার চেয়ে এই ভালো আমার পৈতৃক এবং সমস্ত সঞ্চিত সম্পত্তি আমি
নিবেদিতার নামে নির্ধারিত করে দিলাম, সমস্ত টাকা ফিক্সড করে ফেললাম ওর নামে। আর তারপরেতে সেই চরম মুহূর্তের নিঃশব্দ প্রতীক্ষা। তারপর এলো সেই কাল রাত্রি। শ্রান্ত নন্দিতা নিশ্চিন্তে অঘরে ঘুমিয়েছে। ওয়াশরুমের দরজা বন্ধ করে দিয়ে দাঁড়ালো চুরিতে কেটে ফেলেছে আমার ডান হাতের মোটা ধমনী। গল করে বেরিয়ে আসছে রক্ত, আর পাপের রক্ত। ফুল ফুটছে, কল থেকে জল এসে পড়ছে ক্ষতের উপর, কোনোভাবেই যাতে বন্ধ না হতে পারে এই শনিত প্রবাহ। চোখ বুঝে আসছে আবার, ঘুম পাচ্ছে। কে ওখানে? জ্যোতিকা নিতে এসেছে আমাকে না? একই প্রতিহিংসার বদলে আজ তোমার চোখে জল কেন? তবে তুমি আমাকে এতদিনে ক্ষমা করতে পেরেছ, যদি তোমার কথা তো আমি রেখেছি। বলো বাবা ডাক্তার, আমি আর শুনতে পাবো না। কেন হলো অরুণী? কেন সেদিন তুমি? আমি আর চোখে কিছু দেখতে পাচ্ছি না। অন্ধকার, বিকাশ, কালো অন্ধকার। আমাকে তুমি হাত ধরে দিয়ে যাবে তোমার কাছে। এসো অরুণী। আমাদের প্রতিটি নাটকের প্রয়োগ পরিকল্পনায় রয়েছেন দেবাশিস পাল। শব্দ গ্রহণ স্টুডিও আবহ। প্রধান উপদেষ্টা সতীনাথ মুখোপাধ্যায়, কাজল সুর এবং জীবেশ ভট্টাচার্য। আপনারাও আপনাদের লেখা কোনো ভৌতিক গল্প, কোনো নাটক কিংবা অভিজ্ঞতার কথা আমাদের লিখে পাঠাতে পারেন। মনোনীত রচনা লেখকের নাম সহ প্রচারিত হবে কায়াহীনের কাহিনী এই অনুষ্ঠানে। মতামত বা রচনা পাঠানোর ঠিকানা কায়াহীনের কাহিনী, প্রযত্নে দেবাশিস পাল ও স্বাগতা পাল, 37 নম্বর অখিল মিস্ত্রি লেন, কলকাতা 7,09,000। চলভাস 9830386953 এবং 9830386952। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবার অনুরোধ জানাচ্ছি। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আসব আগামী শনিবার বাকশ্রুতির কায়াহীনের কাহিনীর এমনই এক রোমাঞ্চকর নাটকের সম্ভার নিয়ে। নমস্কার।